স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম। কথা বলবো ঢাকা টেস্ট নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন bdnews24.com এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি। আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরব, তবে তার আগে খেলার দুনিয়ার সবশেষ শিরোনামগুলো জানিয়ে দিব। এ সপ্তাহে চূড়ান্ত হবে জাতীয় দলের কোচ। বাফুফে ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত। আমরা অনেকের সাথেই কথা বলছি, আমরা অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছি, বাট অ্যাজ আমরা আগে একটা ডেডলাইন দিয়েছিলাম নিজেদের সাথে, মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। শুনছিলাম শিরোনামগুলো, স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনিও যুক্ত হতে পারেন আলোচনায়। আমরা চলে যাচ্ছি আরিফুল ইসলাম রনির কাছে। দ্বিতীয় ইনিংসে 93 রান 2 উইকেট লাঞ্চের আগে। কি বলবেন, ফার্স্ট সেশন কেমন গেল? চতুর্থ দিন যথেষ্টই ভালো। যদি দিনের শুরুতে বলা হতো যে প্রথম সেশন শেষে এই অবস্থা থাকবে বাংলাদেশ দলের, আমার মনে হয় দলও সেটা খুব হ্যাপিলি নিয়ে নিত। আর্লি 2 উইকেট পড়ে গিয়েছিল, তারপরে ওই জুটিটা দরকার ছিল, জরুরি ছিল, এবং শান্ত এবং মমিনুল দুজনে খুব ভালো ফর্মে আছেন, খুব ভালোভাবে সামলেছেন। উইকেটটা কিন্তু খুব সহজ নয়, স্পেশালি শুরুতে যেভাবে একটু এক্সট্রা বাউন্স ছিল, বাইট আছে, তো সেখান থেকে আমি মনে করি যে খুব ভালো একটা পার্টনারশিপ। এই পার্টনারশিপটা যদি আরেকটু লম্বা হয়, ধরুন সেকেন্ড সেশনে 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলতে পারে, তাহলে আমি মনে করি যে একদম ম্যাচ ডিফাইনিং একটা পার্টনারশিপ হতে পারে। সো আপনি বলছেন যে এই পার্টনারশিপটার উপর মেনলি ডিপেন্ড করছে যে বাংলাদেশ স্কোরটা কত করতে পারে। হ্যাঁ, কারণ হলো যে এখানে নতুন ব্যাটসম্যানের জন্য একটু টাফ। উইকেটের যে অবস্থা আমরা দেখছি, এবং পাকিস্তান বেশ ভালো বোলিংও করছে, বেশ ডিসিপ্লিন বোলিং করছে, তার এই উইকেটে ডিসিপ্লিন বোলিং করাটা জরুরি। অনেক সময় যেটা হয় যে যখন উইকেটে একটু হেল্প থাকে, তখন বোলার অনেক কিছু ট্রাই করে, অনেক কিছু ট্রাই করতে গিয়ে আপনার আলগা বল দিয়ে দেয়, বা ওই ব্যাটসম্যানকে যথেষ্ট চাপে রাখা যায় না, বা চাপটা আলগা হয়ে যায়। সেখানে পাকিস্তানিরা যথেষ্ট ভালো বোলিং, বেশ ডিসিপ্লিন বোলিং আজকে করেছে, কিন্তু শান্ত এবং মমিনুলের ক্রেডিট যে তারা ওই সময়টা সামনে নিয়েছে এবং ভালো খেলেছে, এবং তারা ওই বলটার জন্য অপেক্ষা করেছে। যখন তাদের জোনে পেয়েছে, মমিনুল কিন্তু বেশ সতর্ক ছিল, তারপরে তিনি আস্তে আস্তে হাতটা খোলার চেষ্টা করেছেন। সো তারা ওই নিজেদের শক্তির জায়গায় বলটা পাওয়ার জন্য ওয়েট করেছেন। সো পাকিস্তানিরা বেশ ভালো বোলিং করছেন। নতুন ব্যাটসম্যানের জন্য টাফ, এবং নতুন ব্যাটসম্যান এসে সেট হতে একটু সময় লাগে। সেই সময়ের মধ্যে যদি তিনি আউট হয়ে যান, অনেক সময় কিছু করা থাকে না। এই জন্যই যে ব্যাটসম্যানরা সেট হয়ে গেছেন, তাদের যতটা সম্ভব লম্বা করতে হবে। এমনিতে কম্পেয়ার যদি করা হয় এই টেস্টের ক্ষেত্রে, পাকিস্তানের ওপেনাররা যেভাবে খেললো, যেভাবে এই উইকেটে তারা খেললো, আজান ওয়াইসের কথা বলতে পারি, তিনি ডেবিউ টেস্টে তার ব্যাটিং নিশ্চয়ই প্রশংসনীয় আপনার চোখেও। বাংলাদেশের 2 ওপেনার কি সেক্ষেত্রে একটু প্রশ্নের দাবিদার? ডেফিনেটলি ওপেনিংটা তো বাংলাদেশকে অনেকদিন থেকে ভোগাচ্ছে, যদিও সবশেষ সিরিজে তারা দুজনেই বেশ ভালো করেছিলেন। জয়তে 171 রানের ইনিংস খেলেছেন, কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে প্রতিপক্ষ তো আয়ারল্যান্ড ছিল, তাই না? সো কোয়ালিটিটা হিউজ ডিফারেন্স এখানে। সো তাদের ব্যাটিং নিয়ে প্রশ্ন, ব্যাটিং ফর্ম এবং তাদের সামর্থ্য সব কিছু নিয়েই প্রশ্ন আছে বলে আমি মনে করি। আজাম যদিও দারুণ খেলেছেন, একটা ব্যাপার হলো যে বাংলাদেশের পেসাররাও স্পেশাল প্রথম দিনে খুব ভালো বোলিং করতে পারে। আপনি সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন 2 ওপেনারের? হ্যাঁ, আমরা তাদের লিমিটেশনটা জানি। হ্যাঁ, সামর্থ্য বলতে আমি বলছি না যে তারা খুব খারাপ, বাট আমরা জানি যে তাদের সীমাবদ্ধতা মানে কতটুকু। আমরা তাদের কাছে আমরা কী পেতে পারি, দুজনকে আমরা যথেষ্ট দেখেছি। যদিও গত কিছুদিনে তাদের ব্যাটিংয়ে একটু মনে হয়েছে যে তারা আগের চেয়ে একটু বেশি ইন্টেন্ট দেখাচ্ছেন, কিন্তু সেটাও খুব দারুণ কিছু না। বাংলাদেশের মতো একটা দলে আসলে যখন 2 ওপেনার একই রকম হয়ে যায় এবং এরকম একটু বক ডাউন থাকে, তখন একটু টাফ। কারণ হলো যে ড্রেসিং রুমেও একটা নেগেটিভ বার্তা যায়, প্লাস হলো যে রানও হয় না অনেক সময়। যেমন এই টেস্টে আপনি দেখুন, 18 ওভারে ধরুন 30 রান বা 35 রান, বা 18 ওভারে 45 রান, কিন্তু আলটিমেটলি উইকেট দুটো পড়ে গেছে। 12 ওভারে 20 রান বা 25 রান, উইকেট দুটো পড়ে গেছে। সো দেখা যায় যে 2 দিক থেকে রানও আসছে না, আবার একটা সময় গিয়ে উইকেটে পড়ে যাচ্ছে। এই জন্যই সিলেক্টররা তানজিদ তামিমকে এই টেস্ট স্কোয়াডে আপনার একটা স্পেসিফিক প্ল্যান থেকেই কিন্তু ইনক্লুড করেছেন, এবং আমি মনে করি যে এরকম একজন ওপেনার দরকার। আমি তাদের এই জয় এবং সাদমানকে খাটো করছি না, বাট সীমাবদ্ধতা বা সামর্থ্যের কথা যেটা বলছি, তারা এই ধরনের ব্যাটসম্যান না আসলে। হ্যাঁ, তাদের কাছ থেকে আমি খুব একটু দ্রুত রান, যেটা এই সময়ের দাবি, বাংলাদেশের জন্য আরও বেশি দরকার। কেন? কারণ আমাদের ওই ড্রেসিং রুমের মানে নতুন বলটা পূরণ করা এবং ড্রেসিং রুমে একটা স্বস্তির বার্তা দেওয়া যায়, যার পর আমাদের মূল ব্যাটসম্যান যারা আসবেন, শান্ত বা মমিনুল, তারা যাতে একটু পরে আসতে পারেন। তারা যদি শুরুতে গিয়ে 5 ওভার 10 ওভারের মধ্যে যে নতুন বলটা ফেস করেন, তাহলে খুব টাফ হয়ে যায়। এই জন্য যদি একজন ওপেনার থাকেন যিনি খুব ইন্টেন্ট আছে বা একটু কুইক রান করতে পারেন, হতে পারে সেটা খুব বড় ইনিংস না, কিন্তু একটা কুইক ফায়ার 40, 50, 60, সেটা ধরুন একটা 70 বলে 60 বা 50 বলে 45, এই ধরনের একটা ইনিংস
10টা বাউন্ডারি, তাহলে কিন্তু ড্রেসিং রুমে একটা মোটামুটি স্বস্তির একটা বার্তা যায়, কনফিডেন্সটা বাড়ে, প্লাস হলো অপোনেন্ট একটু চাপে থাকে। সো এই ধরনের অন্তত একজন ব্যাটসম্যান আমাদের টপ অর্ডার দরকার বলে আমি মনে করি। তো সেদিক থেকে আমি সামর্থ্যের কথাটা বলছি যে জয় এবং সাদমানকে আমরা যথেষ্ট দেখেছি, আমরা জানি যে তারা কতদূর কী করতে পারেন। এক্সট্রা ভ্যাকেন্ট কোনো উন্নতি তারা হয়তো এই সময় এসে বা খেলার ধরন তারা চেঞ্জ করে ফেলবেন না। তো সেখানে আমি মনে করি যে আরেকজন ইন্টেন্ট বেশি এরকম ব্যাটসম্যান দরকার। তার মানে হচ্ছে তানজিদ তামিমের যে ইনক্লুশন সেটা আপনি পজিটিভ ভাবেই নিচ্ছেন? আমি খুবই পজিটিভলি নিচ্ছি। আমি ইনফ্যাক্ট আপনাদের সাথেও আমি আগে এসে বলে গিয়েছিলাম যে তানজিদ তামিমকে বাংলাদেশের টেস্টে দরকার হতে পারে। আমি জানি না যে তিনি আসলে সেটা তার প্রতি যে প্রত্যাশা সেটা তিনি পূরণ করতে পারবেন কিনা, কিন্তু তার মধ্যে সেই রসদটা আছে, তার সেই উপকরণ আছে যে তিনি সেটা হতে পারেন। এবং আমি মনে করি যে পার্সোনালি আমার বিশ্বাস যে 3 ফরম্যাটের মধ্যে তিনি তো এখন বাংলাদেশের ওয়ানডে টি-20 দুটোই খেলছেন, আমি মনে করি তিনি যদি নিজের মতো খেলতে পারেন টেস্টে তিনি সবচেয়ে বেশি সফল হবেন। জি, কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে 1 বছর আগে এই ফরম্যাটের সঙ্গে তাকে নিয়ে নেওয়া মনে হয় কি যে প্রভাব পড়বে নাকি? আমি আশা করবো যে প্রভাব পড়বে না, কারণ তিনি তো খেলার ধরনটা চেঞ্জ করবেন না, তিনি তো এখানে এসে একদম বকডাউন হবেন না। এবং 3 ফরম্যাটেই সফল হচ্ছেন এরকম ক্রিকেটার এখন যদিও কম, কিন্তু আছে তো, এবং অনেক নজিরই আছে। আমি মনে করি তিনি যদি তার ধরনটা ধরে রাখতে পারেন তাহলে তিনি সফল হবেন। আমি মানে প্রধান নির্বাচক হাবিবুল বাশারকে একটা কথা বলেছিলাম এমনিতে আড্ডায় বেশ আগেই, যে তানজিদ তামিম কিন্তু আপনার মতো ব্যাটসম্যান হতে পারেন, মানে সুমন ভাইয়ের মতো। ওই দিক থেকে যে সুমন ভাই টেস্টে প্রচুর রান করতেন এবং দ্রুত রান করতেন, ওয়ানডের চেয়ে অনেক সময় দেখা যেত টেস্টে তিনি দ্রুত রান করছেন, কারণ হলো যে ফিল্ডিং ক্লোজ থাকে এবং তার যেগুলো শট আছে সাইড শটগুলো তিনি খুব ভালো খেলতেন, পুল শট, স্কোয়ার কাট, এগুলো সুমন ভাই খুব ভালো খেলতেন। সো ওই যে শটগুলো ওয়ানডেতে হচ্ছে সিঙ্গেল হচ্ছে 2 হচ্ছে, টেস্টে কিন্তু ওগুলো 4 হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই জিনিসটা তানজিদ তামিমের মধ্যেও আছে, তিনি সাইড শটগুলো ভালো খেলেন, তার ওই অ্যাগ্রেসিভ ইন্টেন্টটা আছে। সো আমি মনে করি যে তিনি যদি জাস্ট ইনিশিয়ালি ওই কিছু মুভমেন্টটা তিনি কাভার করতে পারেন, নতুন বলটা একটু কাভার করতে পারেন, তাহলে আমি মনে করি যে তিনি সফল হবেন, কারণ তার হাতে শট আছে, প্রচুর ইন্টেন্ট আছে এবং প্রচুর বাউন্ডারি তিনি টেস্টে আদায় করতে পারবেন। এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো, যদিও আমাদের ডোমেস্টিক ক্রিকেট, কিন্তু আমাদের তো তাকে সেটা দিয়েই আপনাকে বিচার করতে হবে। সেখানে তিনি যথেষ্ট ভালো খেলেছেন। লাস্ট যে ফার্স্ট ক্লাস ম্যাচটা তিনি খেলেছেন সেখানে তার 150 বলে 140 রানের ইনিংস আছে, 7টা ছক্কা, 18টা মনে হয় 4 এরকম। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে তিনি বাউন্ডারি হিটার, সেই বাউন্ডারি হিটিংটা আমাদের টপ অর্ডারের দরকার বলে আমি মনে করি, যেটা একসময় তামিম ইকবাল করেছেন। তার অনেক 50 বা 40 রান ইনিংস আছে, হয়তো আমাদের মনে নেই, কিন্তু সেগুলো কিন্তু দলের জন্য খুব ভাইটাল ছিল, কারণ ওটা করে তিনি হয়তো ওই যে অপোনেন্টের যে বোলার আছে, মূল বোলারদের, তাদেরকে হয়তো লাইনটা একটু নাড়িয়ে দিয়েছেন বা তাদেরকে আক্রমণ থেকে সরিয়ে দিয়েছেন, পরে ব্যাটসম্যানদের কাজ সহজ হয়ে গেছে। সেই কাজটা আমি মনে করি যে তানজিদ তামিম করতে পারেন। অলরেডি 120 রানের লিড বাংলাদেশের। পাকিস্তানের সামনে কত রানের লক্ষ্যটা হলে আসলে মোটামুটি সেফ বলা যায়? 300 রানের কথা গতকাল বলছিলেন হচ্ছে মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ 290-300 রানের কথা বলেছেন, এবং সেটা ডেফিনেটলি সেফ বলে আমি মনে করি। 250 রানও হতে পারে, ইভেন উইকেটের যে অবস্থা তাদের 200 রানও হতে পারতো যদি আমাদের বোলিংয়ের একটা আরেকটু ডিসিপ্লিন হতো। প্রথম ইনিংসে বোলাররা, স্পেশালি পেসাররা যেভাবে করেছেন সেকেন্ড ডেতে, সেটা দিয়ে একটু শঙ্কার জায়গা আছে, কারণ ওই দিন তারা খুব ডিসিপ্লিন বোলিং করতে পারেনি। আজকে যেমন পাকিস্তানি পেসাররা বেশ উইকেট টু উইকেট এবং ওই জায়গাগুলোতে বোলিং করছেন। আমি কয়েকটা স্পট আমি দেখলাম যেখান থেকে বল বাড়তি লাফাচ্ছে। আপনি সাদমান যে বলটা আউট হলেন, আসলে খুব বেশি কিছু তার করার ছিল না, বাড়তি লাফিয়েছে। সো কিছু জায়গা আছে যেখান থেকে বল কিক করছে, কিছু জায়গায় একটু লো হচ্ছে, এবং এখনও যথেষ্ট উইকেটে মুভমেন্ট আছে। যদিও ঘাস ডেফিনেটলি 3 দিন পরে তো আর এরকম থাকে না, চতুর্থ দিন চলছে, অনেকটাই মোড় এসেছে বা একটু উইকেটটা একটু সাদা হয়ে গেছে, যেটা সবুজ ছিল। তারপর বোলারদের জন্য যথেষ্ট লাইফ সেখানে আছে। সো 250 রান যথেষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি, কিন্তু মানে আমরা জানি না যে আসলে বাংলাদেশের পেসাররা কোন রূপে আবির্ভূত হবেন। দ্বিতীয় দিনে যেমন পেসার একদমই ভালো করেন, তৃতীয় দিনে আবার তাসকিন সকালের স্পেলটা খুব দারুণ করেছেন। নাহিদ রানা এবং ইবাদত খুব বেশি ভালো করতে পারেনি, যদিও 5th ডেতে বা 4th ডে বিকেলে যদি বলি, আজকে বিকেলে বা 5th ডেতে স্পিনারদের উপরেও আমরা ভরসা রাখতে হবে। বা সে ভালো না করতে পারার কারণটা কি, মানে ক্লান্ত মনে হয়েছে আপনার কাছে, না মনোযোগের অভাব, কোনটা বেশি চোখে পড়েছে নাকি? এক একজনের ক্ষেত্রে একটা এক এক রকম। তাসকিনকে দ্বিতীয় দিনে আমার বেশ মনে হচ্ছিল তিনি খুব প্রস্তুত নন। তিনি যেহেতু 1.5 বছর পর টেস্টে ফিরেছেন এবং কোনো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেননি, প্র্যাকটিসে বোলিং করেছেন 12-13 ওভার করে, কিন্তু টেস্ট ম্যাচ তো টেস্ট ম্যাচ। প্রথম দিনে সেকেন্ড ডেতে আমার মনে হয়েছিল তিনি খুব একটা রেডি নন, বাট তার অভিজ্ঞতা আছে, সেটা বোঝা গেছে তৃতীয় দিন সকালে যিনি স্পেলটা করেছেন, খুব অসাধারণ বোলিং তিনি করেননি, কিন্তু ওই ব্যাটসম্যান বুঝে বোলিং করেছেন, এবং যেহেতু তার অভিজ্ঞতাটা আছে তিনি বুঝতে পেরেছেন কোন জায়গায় বলটা রাখতে হবে। নাহিদ রানা আমার মনে হচ্ছে একটু ওভার এক্সাইটেড হয়ে গেছেন, যেহেতু উইকেটে বাউন্স আছে, ক্যারি আছে, একটু মুভমেন্ট আছে, তিনি অনেক বেশি কিছু চেষ্টা করছেন, তিনি তার প্রচেষ্টা থেকে একটু সরে গেছেন, এবং যেহেতু তার প্রতি এক্সপেকটেশনস অনেক ছিল, তিনি একদম কাঁপিয়ে দিবেন, নাড়িয়ে দিবেন, যেটা তিনি অনেক সময় করেন, কিন্তু আমার মনে হয় যে অনেক বেশি কিছু চেষ্টা করতে গিয়ে তিনি ভাবছেন যে হ্যাঁ আমাকে একটা কিছু করতে হবে,
এটা করতে গিয়ে তিনি হয়তো আসলে মানে ওই প্রসেস থেকে সরে গিয়েছিলেন, যে একটা ধারাবাহিক জায়গায় একটা ডিসিপ্লিন বোলিং তার করতে হবে, সেটা তিনি করতে পারেননি। ইবাদতকে আমার মনে হয়েছে যে ইবাদতের তো আসলে ইনজুরি থেকে ফেরার পরে তার সেই বাইটটা নাই, আগের সেই বাইটটা আগের মতো নেই। ইনজুরির আগে একটা এসিএল ইনজুরি একটা সিরিয়াস ইনজুরি, আপনি জানেন, এবং পেসারদের জন্য আসলে খুব টাফ। একটা পজিটিভ ব্যাপার হচ্ছে তার পেসটা আমি দেখলাম আবার ফিরে এসেছে, 140-এর উপর তিনি বোলিং করছেন, কিন্তু ওই বাইটটা এখনো পর্যন্ত ফিরে আসেনি। যদিও বিসিএল এর লাস্ট ম্যাচে তিনি 8 উইকেট নিয়েছেন, কিন্তু আবারও বলছে টেস্ট ম্যাচ তো টেস্ট ম্যাচ, তো মনে হচ্ছিল আরেকটু সময় লাগবে। আশা করি সেকেন্ড ইনিংসে তিনি ভালো কিছু করতে পারবেন। এমনিতে এই ইনজুরি থেকে ফিরে আসার পর কি ওই গতিটা ফিরে পাওয়া যায়? আর যদি সেটা না হয় তাহলে শুধুমাত্র একটা চ্যানেল মেনটেন করে বল করে কি সার্ভাইভ করতে পারবেন? না, সেটা পারবেন না, এবং সেটা মানে এই ধরনের উইকেটে হয়তো ওয়ার্ম আপ ইনিংস আপনি পার পেয়ে যাবেন, কিন্তু ভালো উইকেটে আপনি পারবেন না। গতিটার কথা আমি সেটা বলছিলাম যে একটু ফিরে এসেছে বলে মনে হয়েছে। তার আগের টেস্টে যখন দেখেছিলাম খুব বেশি তাকে মনে হয়নি যে স্বস্তিতে আছেন। এই টেস্টে তিনি 140 ক্রস করেছেন বেশ নিয়মিতভাবেই, কিন্তু ওই যে একটু সঙ্গে আরও বাড়তি কিছু দরকার। শুধু ওই একটা চ্যানেলে বল করা বা একটা লেন্থে বল করাই যথেষ্ট না, এবং এখানে কিন্তু তিনি আসলে ব্যাটসম্যানদের খুব বেশি মানে উইকেট পাননি সেটা আরেক ব্যাপার, কিন্তু ব্যাটসম্যানদেরকে খুব বেশি অস্বস্তিতে ফেলতে পারেননি বা ভাবাতে পারেননি। সো এরকম হলে খুব মুশকিল। এবং আপনার র্যাঙ্কে যখন শরীফুলের মতো একজন বোলার আছেন যিনি ইনফর্ম, আমি ইনফ্যাক্ট একটু অবাকই হয়েছিলাম যে শরীফুলকে নেওয়া হয়নি, কারণ নাহিদ রানা এবং তাসকিন যখন আছেন আমি ভেবেছিলাম যে বাহাতি অ্যাঙ্গেলের জন্য হলেও, ভেরিয়েশনটার জন্য হলেও শরীফুলকে নেওয়া হবে, বাট ডেফিনেটলি তারা হয়তো প্র্যাকটিসে অন্য কিছু দেখেছেন, এই ইবাদতকে নিয়েছেন। সো আমি এই জন্যই বলছি যে আপনার যখন শরীফুলের মতো একজন বোলার বাইরে বসে আছে, খালেদ নাই সেখানে, চান্সই পাচ্ছে না, সেক্ষেত্রে ইবাদতের উপর প্রেশারটাও থাকবে, কারণ তারা তো টেস্টে ভালো করতে পারেন। সো তাকে কিছু একটা বোলিং অবশ্যই যোগ করতে হবে। ফার্স্ট ইনিংসে 413, এই যে 413 রান করার পরও মনে হয়েছে কি রানটা কম? শুরুতে যদি বলতো যে 413 রান তাহলে আমি বলতাম যে ফাইন, কিন্তু বাংলাদেশের যে অবস্থা ছিল সেখান থেকে ডেফিনেটলি আরও 50-60 রান হওয়া উচিত ছিল বা 500 রান হওয়া উচিত ছিল, যদি লিটন ওইভাবে আউটটা না হতেন। লিটনকে আসলে দেশের সেরা ব্যাটসম্যানদের একজন, তিনি যখন খেলেন তখন তো আপনারা জানেন যে আসলে তিনি কি করতে পারেন, কিন্তু আবার এই ধরনের আউটও ক্যারিয়ারে এতবার দেখলাম যে এখন আর মানে হতাশ হই না, কিন্তু খারাপ লাগে যে আসলে মানে এই ধরনের শট তিনি খেললেন অফ স্টাম্পের বাইরে, খুবই নির্বিষ একটা ডেলিভারি, তিনি একদম কি করতে চেয়েছিলেন তিনি নিজেও হয়তো জানেন না আর কি। সো লিটন যদি ওই আলগা শটে আউটটা না হতেন, মিরাজ যদি বডি থেকে দূরে না খেলতেন, তাহলে হয়তো ওই 500 রানটা আমরা যেতে পারতাম। যদি মুশফিক 71 রান করেছেন, কিন্তু ওই দিনটা বা ওই সেশনটা আরেকটু চালিয়ে খেলতে পারতেন তিনি, তার স্ট্রাইক রেট 40 নিচে। ডেফিনেটলি টেস্টে আপনি স্ট্রাইক রেট বিবেচনা করবেন না, কিন্তু কিছু কিছু দিনে কিছু কিছু পরিস্থিতিতে আপনার একটু স্ট্রাইক রেটের দাবি থাকে। তিনি যদি একটু চালিয়ে খেলতে পারতেন তাহলে হয়তো ওই কাছাকাছি আমরা যেতে পারতাম 500। জি, বিরতির আগে কথা বলছিলাম বাংলাদেশের প্রথম ইনিংসটা নিয়ে 413 রান করেছে। এইখানে যেহেতু বললো যে 300 রান করতে চায়, পরবর্তীতে আসলে প্ল্যানটা কি হবে বোলারদের জন্য? কয়টা সেশনের মধ্যে সেটা করতে হবে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার বুঝতে হবে যে আমার আসলে পাকিস্তানকে অল আউট করার জন্য কয়টা সেশন জরুরি। আমি মনে করি যে উইকেটের যে অবস্থা তাতে কালকে গোটা দিন এনাফ হওয়ার কথা। 3টা সেশনে আমি মনে করি যথেষ্ট। এখন এই জুটি কতক্ষণ থাকে শান্ত এবং মমিনুলের, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। এই জুটি যদি লাঞ্চের পরপর ভেঙে যায় তখন কিন্তু নতুন একজন ব্যাটসম্যান আসবেন, আবার তার বিল্ড আপ করার ব্যাপার আছে, একটু সময় লাগবে সেট হতে, তখন কিন্তু সময়টা পেরিয়ে যাবে আর কি, বেশ কিছু ওভার পেরিয়ে যাবে। সো আপনার নতুন ব্যাটসম্যান আসা মানে বা একটু সময় নেওয়া মানে আপনার ডিক্লারেশনটা একটু দেরি। আপনার কি মানে বাংলাদেশে এখন কোন ফর্মুলায় যাবে, যে ধরেন ড্র নাকি হচ্ছে আপনার জয়ের? মানে আমরা কোনো একটা টেস্ট বলে দেখছিলাম যে জয়ের সুযোগ ছিল, বাংলাদেশ সেটা নেয় নাই, মানে পরবর্তীতে হারলো, এরকম একটা ঘটনা বিভিন্ন সময় এরকম হয় যে হ্যাঁ আগে একটু নিরাপদে থাকার চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, ডেফিনেটলি সেটা থাকবে। প্রথমে আপনি চাইবেন হারে এড়াতে। আপনি যদি আজকে সারাদিন বাংলাদেশ ব্যাট করতে পারে তাহলে এমনিতেই আসলে ইকুয়েশনটা আমার মনে হয় যে ওই হারের ইকুয়েশনটা চলে যাবে, বাংলাদেশের মানে নাগালের বাইরে চলে যাবে, পাকিস্তান হয়তো তখন পারবে না। সো সারাদিন ব্যাট করতে হবে এবং যথেষ্ট, আমি যদি মনে করি যে এই জুটি লাঞ্চের পরে প্রথম 5-6 ওভার মোটামুটি কাটিয়ে দিতে পারে তাহলে তারা রান করতে পারবে। সো একটু কুইক, আমি বলছি না খুব দ্রুত রান করতে হবে, কিন্তু একটু কুইক রান করা যদি ওভার প্রতি 3.5 করেও তুলতে পারে সেটাও এনাফ হবে যদি পুরো দিন খেলা হয়। কালকের মতো বৃষ্টিতে আবার 2 ঘন্টা ভেসে গেলে আবার তখন হিসাবটা বদলে যাবে। সো পুরো দিন খেলা হলে আমি মনে করি যে সারাদিন যদি ব্যাটিং হয় 90 ওভারে যদি আপনি 3.5 করে করেন তাহলে কিন্তু এনাফ, বা 3 করে করলেও আপনার 300 কাছাকাছি চলে যাবে লিডটা। সো আমি মনে করি সেটা যথেষ্ট। এখন ইম্পর্টেন্ট হলো যে আচমকা ধস যেন না নামে। মানে পাকিস্তান যেটা হয়েছে আপনার কালকে দেখেছি 37 রান লাস্ট 5 উইকেট পড়ে গেছে, এবং এই উইকেটে সেটা কিন্তু সম্ভব। আপনার মনে করেন যে খুব ভালো একটা স্পেল হলো এবং ব্যাটসম্যানরা এসে সেট হওয়ার আগেই অনেক সময় কিছু কিছু সময় আছে যে এমন জায়গাতে বল কিক করছে, লাফিয়ে উঠছে, সেখান থেকে ব্যাটসম্যানের কিছু করার থাকে না। সো এই সংখ্যাটা সবসময় থাকবে। এই জন্যই যারা সেট আছেন তাদের ক্যারি করা এবং ওই দ্রুত রান করা দুটোই খুব জরুরি আমি মনে করি।
জি। আর মুশফিকের ব্যাপারে কথা বলতে চাই যে মুশফিক যখন সাদা বলের ক্রিকেটটা ছেড়ে দিলেন তারপর থেকে তার টেস্ট টেস্ট খেলছেন এবং সেক্ষেত্রে পারফরমেন্সের বেশ উন্নতি চোখে পড়ছে। 9টা ইনিংসে যদি বলি শেষ 70-এর উপর গড়। সো এরকম করেই কি খেলানো যায় ধরেন আলাদা আলাদা করে ফরম্যাট বেঁধে? কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। কার কার ক্ষেত্রে করা আরে যায়? বাংলাদেশের দেখুন, বাংলাদেশের বাস্তবতায় মানে আমরা একদম সব স্পেশাল করে ফেলতে পারবো না সবাইকে একদম স্পেশালিস্ট, কারণ আমাদের ওই রকম রিসোর্স নাই। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ওই রকম যথেষ্ট ভালো প্লেয়ার আমাদের নাই। তারপরে স্পেসিফিক কিছু এত আছে, যেমন পারভেজ হোসেন ইমনকে নিশ্চয়ই আপনি টেস্টের জন্য এখন বিবেচনা করবেন, আবার তানজিদ তামিমকে এতদিন করেননি, এখন আমরা করে দেখতে পারি। এরকম তাওহিদ হৃদয়কে হয়তো আপনার আমি শুনছিলাম প্রধান নির্বাচক বলছিলেন যে ভাবনায় আছে, কিন্তু আমি মনে করি যে আরেকটু টেস্টেড হওয়া উচিত ফার্স্ট ক্লাস ক্রিকেটে এবং এ টিমে, তাকে এ টিমে খেলানো উচিত। কারণ তিনি যেহেতু একটা রিদমে আছেন লিমিটেড ওভার্স ক্রিকেটে, এবং সেখানেও তার কিছু শক্তির জায়গা আছে, কিছু সীমাবদ্ধতা আছে। এবং সো টেস্টে নামানোর আগে আমি মনে করি যে তাদেরকে যথেষ্ট টেস্টেড হওয়া উচিত ফার্স্ট ক্লাস ক্রিকেট প্লাস এ টিমে। যেমন অমিত হাসানকে নেওয়া হয়েছে, আমরা অনেকদিন থেকে জানি যে হ্যাঁ অমিত বাংলাদেশের ভবিষ্যতে টেস্ট ব্যাটসম্যান হবেন, যদিও এই টিমে তিনি খুব বেশি ভালো করেননি, তারপরও ফার্স্ট ক্লাস ক্রিকেটে যেহেতু রান করছেন তাকে আনা যায়। সো এই ধরনের আইডেন্টিফাই করতে হবে যে পোটেনশিয়াল আমরা টি-20-তে ডোমেস্টিক ক্রিকেটে কে কে আছেন। আমরা নিশ্চয়ই শামীম হোসেনকে আমরা নামিয়ে দেবো না টেস্টে, তাই না? তো তার ভিতরেও সেই ব্যাপারটা নেই। টি-20-তে তার যে ভূমিকা, আবার ওয়ানডেতে কিন্তু ভূমিকাটা একটু ডিফারেন্ট। ওয়ানডেতে আরেকটু লম্বা সময় ব্যাটিং তার কাছে দাবি থাকে, সেটা তিনি এখনও পূরণ করতে পারেননি। সো এরকম আমাদের কিছু আইডেন্টিফাই করতে হবে, করে তারপরে আপনার এই যে জায়গাগুলোতে এগোতে হবে। মুশফিকের ব্যাপারটা হলো, মুশফিক যেহেতু একটা ফরম্যাট খেলছেন এখন, এবং তিনি আসলে ক্রিকেটেই তিনি বাঁচেন। হ্যাঁ, আমি যদি মাইক হাসির মিস্টার ক্রিকেট, যেমন বাংলাদেশের বাস্তবতা মিস্টার ক্রিকেট কিন্তু মুশফিক। তিনি যখন আপনি দেখেন একটা ফরম্যাটে খেলেন, এবং টেস্ট বাংলাদেশ খুবই কম খেলে, তারপরেও সারা বছর তিনি তার ফিটনেস ট্রেনিং, তিনি যখন ছুটিতে বগুড়ায় যাচ্ছেন তখন সেখানে ফিটনেস ট্রেনিং চলছে, আর তিনি ব্যাটিং করছেন প্রতিনিয়ত। আপনি মিরপুরে গেলে দেখতে পারবেন। আমি বলছি না সবাইকে এটা করতে হবে, এক একজনের ধরনটা এক এক রকম, কিন্তু এটা মুশফিকের ধরন, তিনি এটা ছাড়া থাকতে পারেন না। সো মুশফিক এখন যেহেতু একটা ফরম্যাট খেলছেন, তারপরেও তিনি যেভাবে প্রিপেয়ার করেন, সো তার এটা পারফর্ম করতে তিনি বাধ্য হয়, এবং পারফর্ম না করতে পারলে তিনি আসলে দলে যেমন টিকবেন না, তিনি আসলে নিজেও বাঁচতে পারবেন না, এই ধরনের একটা ব্যাপার। সো তাকে ভালো করতেই হবে, এবং তিনি সেই দাবি মেটাচ্ছেন। যদিও আমার মনে হচ্ছে যে ওই ওয়ান ডে এবং টি-20 টানা না খেলায় যেটা হলো যে প্রত্যেকবারই লম্বা বিরতির পর তো এসে তাকে আবার একটু টেস্ট ক্রিকেট যতই আপনি প্র্যাকটিস করেন, ম্যাচ তো ম্যাচ, সো তাকে একটু ওই আবার একটু মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা তার থাকে। এবার ভালো ব্যাপার যে বিসিএলের ম্যাচ তিনি খেলতে পেরেছেন, এই জন্য একটু ইজি হয়েছে। এবং ওই ওয়ান ডে এবং টি-20 বেশ আগে তিনি বাদ দিয়েছেন। ওয়ান ডে থেকে বাদ দেওয়ার পর হয়েছে তার ব্যাটিংয়ে ইন্টেন্ট একটু কমে গেছে, তিনি হয়তো একটু সেফ ক্রিকেট খেলছেন। বাংলাদেশের মতো দলে সেটা আবার খুব মানে অস্বাভাবিকও না। হ্যাঁ, কারণ আমাদের তো আসলে স্ট্যাবিলিটিও দরকার। এই চেঞ্জটা আমার একটু চোখে পড়েছে, কারণ তিনি যখন পিকে ছিলেন বা পিকের কাছাকাছি, তখন তিনি টেস্টেও যথেষ্ট এগ্রেসিভ খেলতেন। এখন একটু সেফ হয়তো তিনি খেলার চেষ্টা করেন, সেটা হতে পারে দলে তার রোলের কারণেও, কিংবা যেটা বললাম যে বয়স হয়েছে, রিফ্লেক্সও আর আগের মতো থাকবে না, কিন্তু তার যে অ্যাবিলিটি আছে সেটা দিয়ে হয়তো তিনি রিফ্লেক্স বা অন্যান্য ঘাটতিগুলো কাটিয়ে দিচ্ছেন। বাট ইন জেনারেল তাকে পারফর্ম করতে হবে, যেহেতু একটা ফরম্যাটে খেলছেন, এবং তিনি সেটাকেই আসলে প্রতিজ্ঞার মতো একটা জায়গায় রূপ দিয়েছেন আর কি। জি, আগে যেমনটা দেখা যেত যে মিরপুর উইকেটে স্পিনাররা অনেক বেশি সুবিধা পেতেন, এবার আসলে সরে আসার কারণটা কি? সেটা হচ্ছে আপনার পাকিস্তান দেখে, নাকি হচ্ছে উন্নতির কথা চিন্তা করেই? আমার মনে হয় পাকিস্তান দেখি। এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্স যেটা ছিল টেস্টের আগের দিন, সেটা কিন্তু 2-3 বার তিনি বলেছেন যে আমরা অপোনেন্ট বুঝেই করবো আর কি। ওয়ান ডে বা টি-20 কথা ডিফারেন্ট, টেস্টে আমার মনে হয় বাংলাদেশ সবসময় অপোনেন্ট বুঝেই উইকেট বানাবে। এখানে যেহেতু এর আগে পাকিস্তানের সঙ্গে টার্নিং ট্র্যাক বানিয়ে বাংলাদেশ বেশ বাজেভাবে হেরেছে, সাজিদ খান 8 উইকেট নিয়েছেন, সো সেই একটা ভয় এবার ছিল যে পাকিস্তানের সঙ্গে আসলে আপনার মানে স্পিনিং উইকেট বানিয়ে খুব বেশি ফায়দা হবে না। প্লাস হলো যে ওয়ানডের মার্চে যখন বাংলাদেশ ওয়ানডে সিরিজটা হলো, সেখানে যখন আপনার এইরকম স্পোর্টিং উইকেট ছিল, বাংলাদেশ বেশ ভালো করেছে, সেটাও একটা আত্মবিশ্বাস জুগিয়েছে টিম ম্যানেজমেন্টকে এই ধরনের উইকেট বেছে নিতে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। বাংলাদেশ দল ঢাকা টেস্টে তাদের সেরা ক্রিকেটটা খেলুক, এবং আরও কয়েকটা সেশন তো বাকি রয়েছে আজকের দিন, এবং কালও খেলতে হবে, সারাটা দিন ভালো কিছু করতে হবে এই টেস্টটা যদি জিততে হয়। আজকের মতো শেষ করছি। ক্লেমন, বিয়ন্ড দ্য গ্যালারি।